নমস্কার। সবার ডিনার হয়েছে তো? আমার তো ডিনার হয়ে গেল। অনেক দিন পরে আজকে বুঝলেন ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। মানে এই বছরের মধ্যে এই প্রথম বেশ ঠান্ডা বেশ একটা অনুভব করছি। দেখুন, যে সিজন শেষ সিজনে যদি সেটা না ফিল করতে পারি তবে আর কি মর্যাদা। গরমকালে গরম পড়বে, শীতকালে শীত হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। মাঝখানে তো শীতটা একদম হারিয়ে গেছিলো, তাই হোক এবার একটু মানে গায়ে চাদর টাদর নিতে হচ্ছে আর কি, এরকম একটা ঠান্ডা পড়েছে। তো ঠান্ডা লাগছিল বেশ। তো মাঝখানে একটু আগে বুঝলেন আমার একটু মাথাটা গরম হয়ে গেল। আমার একটা বন্ধুর সঙ্গে একটু আমার কথা কাটাকাটি হলো। এখন কী নিয়ে কথা কাটাকাটি হলো সেটা যদি আপনাদেরকে শেয়ার করি, করতেই পারি। কারণ এটা এখন বার্নিং টপিক, বুঝতে পেরেছেন? বাড়িতে বাড়িতে এটা একটা বার্নিং টপিক এখন। তাহলে একটু খোলসা করে বলি। আমার এক ছোটোবেলাকার বান্ধবী, বুঝেছেন, মানে সেই প্রাইমারি থেকে পড়ছি। তো সেই বান্ধবী অনেকদিন যোগাযোগ ছিল না, আবার যোগাযোগ হয়েছে। তা হঠাৎ আমাকে কল করলো। তো প্রথমেই একদম কাঁদতে শুরু করে দিয়েছে। আমাকে বলে যে তুই কোথায় আছিস? তা আমি বললাম আমি বাড়িতে আছি। তখন সন্ধ্যাবেলা ছিল। তো বাড়ি ওর আমার থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে। তো আমাকে বলে আমি তোর বাড়িতে কিছুদিন থাকবো, তুই থাকতে দিবি? আমি বললাম এ আবার কী কথা, বন্ধু যখন নিশ্চয়ই থাকবে আমার বাড়িতে, অসুবিধা কী? বললো না, আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি ছেড়ে এখানে চলে আসছি। আমি এবার একটু খটকা লাগলো, হঠাৎ শ্বশুরবাড়ি ছেড়ে আমার এখানে কেন আসছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম কেন রে, সমস্যা হচ্ছে কিছু? তখন বলে যে সমস্যা মানে সাংঘাতিক সমস্যা। বলে কী হয়েছে? বলে বাড়িতে একটি বীভৎস ভয়ঙ্কর প্রাণী রয়েছে, তো তার সাথে একসাথে তলে থাকাটা খুব অসম্ভব ব্যাপার, তাই আমি চলে আসবো তোর কাছে। তো বাড়িতে বীভৎস প্রাণী ঢুকে গেছে, ও একা বেরিয়ে আসবে। তা আমি বললাম কেন, তোর হাজব্যান্ড বাড়ির বাকিরা তারা বেরোবে না? তখন বলে যে না না, আমি আসবো। তা আমি বললাম যদি ভয়ঙ্কর প্রাণী ঢুকে থাকে তো ওদেরও তো লাইফ রিস্ক আছে, তুই একটা বন দপ্তরে খবর দে। তো বলে বন দপ্তরে খবর দিয়ে কোনো লাভ নেই, এসব প্রাণীকে বন দপ্তরের লোকেরা তুলে নিয়ে যাবে না। তা আমার বাবা ভাবছি তা কী এমন প্রাণী হতে পারে যে বন দপ্তর থেকে নিয়ে যাবে না। বললাম কী প্রাণী রে? বললো হ্যাঁ সব বাড়িতেই রয়েছে, ওই এই প্রাণী সব বাড়িতে রয়েছে আর সব বাড়িতে একদম তছনছ করে দিচ্ছে। তা আমি ভাবলাম যে বাড়িতে তো মেনলি আমাদের কী থাকে, পেট আমরা রাখি, ডগ বা ক্যাট এসব রাখি। তো আমি বললাম যে দেখ এখন তো অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে, যদি বাড়িতে কেউ কুকুর রাখতে না পারে তো সেক্ষেত্রে কুকুরটাকে যদি মানে অ্যাডপ্ট করে নিয়ে, অনেকে এরকম আছে। তো বললো না, এই প্রাণীটাকে কেউ অ্যাডপ্ট করবে না, কারণ এটা আমার মানে আমার বরের মা। বরের মা? দেখুন এখানে দুটো কনফিউশন হয়। তা আমি ব্যাপারটা প্রথমে বুঝতে পারি না। বরের মা, সে তাকে প্রাণী বলছে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে ও বোধহয় মাঙ্গলিক। অনেক সময় কী হয়, মাঙ্গলিক মেয়েদের তো ওই অ্যানিম্যাল ট্যানিম্যাল মানে কুকুরদের সঙ্গে বিয়ে টিয়ে দেওয়া হয়। তো এরকম কোনো ব্যাপার। আমি বললাম কী রে, তুই মাঙ্গলিক নাকি, তোর কি মানে কুকুর টুকুরের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে? ভাই কী ঝাড় দিল আমায়। আচ্ছা আমার কী দোষ বলুন তো? এদিকে বলছে প্রাণী, তারপরে আমাকে বলল আমার শাশুড়ি। ও দেখুন এবার বুঝতে পেরেছি। তো এক বিভৎস প্রাণীটির কথা বলছে, তিনি হচ্ছেন এতক্ষণ যে আপনাদের নাটকাটি বললাম, এটি ওর ঝড় জীবনে যেটা এসেছে সেটা হচ্ছে ওর শাশুড়ি মা, যাকে বিভৎস প্রাণীটি বলছে। তো আমি বললাম এটার কী সমস্যা? তো এই তো সবার বাড়িতে শাশুড়ি আছে, তো এটা কী সমস্যা? বলল তুই শোন একবার, সমস্যা তুই কেন বলছিস? আচ্ছা মনে কর তুই পাহাড়ি একটা অঞ্চলে একটা গাড়ি চালাচ্ছিস। গাড়িটা কোন দিকে যাবে না যাবে সেটা তুই জানবি। হ্যাঁ সে ঠিক কথা। বললো স্টিয়ারিংয়ে কে বসে থাকে? আমি বললাম ড্রাইভার। বললো এটাই মনে কর, এই স্টিয়ারিংটা হচ্ছে আমার হাজব্যান্ডের জীবন। না হ্যাঁ। বললো এই স্টিয়ারিংটা আমার হাতে থাকবে, আমার স্বামী কী করবে না করবে এটা আমি নির্ধারণ করবো। হ্যাঁ। বলে এবার আমাকে মনে কর আমার ড্রাইভারের সিটে যদি আমার শাশুড়ি এসে বসতে যায়, তোর কেমন লাগবে? কী বলবো আমি? তাই বললাম তার জন্য এসব সামান্য ব্যাপারে বাড়ি ছেড়ে কেন আসবি?
তো বলে এটা সামার ব্যাপার বলছিস? হ্যাঁ, এরকম প্রাণীকে নিয়ে থাকা যায়? এই শাশুড়ি নামক জীবটা ভয়ঙ্কর প্রাণী, এদের সমাজে থাকা উচিত নয়। তাকে আমি একটু বোঝালাম। আমি বললাম, দেখ, তোরও তো একটা সন্তান রয়েছে, তা আবার পুত্র সন্তান, তো তুইও তো একদিন শাশুড়ি হবি। তো সেক্ষেত্রে তুই যে বলছিস শাশুড়ি মানেই খারাপ মানুষ, তাহলে সেক্ষেত্রে তুই যখন শাশুড়ি বল, একদম বলিস না, আমি এরকম ভয়ঙ্কর শাশুড়ি জীবনে হব না। তখন আমি একটা বললাম ওকে যে क्योंकि सास भी कभी बहू थे, আর এতেই ও ভয়ঙ্কর রেগে গেল। বললো, আমার এই অসহায়ত্বের উপর তুই খিল্লি করছিস আমাকে, তোর বাড়িতে আর জিন্দেগিতে আসবো না, বলে ফোনটা কেটে দিল, আমাকে ব্লক করে দিল। এখন আপনি বলুন আমি এখন কি বলি? অনেক ভাবলাম, বুঝলেন। তারপর আমার অভিজ্ঞতা, জ্ঞান, চারিদিক থেকে তথ্য সংগ্রহ করে এটা বুঝলাম। দেখুন, শাশুড়ি মাত্রেই ভয়ঙ্কর জীব, এটা তো বলা যায় না। তো এখানে একটা ব্যাপার আছে, এই যে শাশুড়ি মানে কি, সেটা একটা মানুষ দুজনের শাশুড়ি হতে পারে। একটা হচ্ছে ছেলের বিয়ে করলো, বৌমার শাশুড়ি একটা হয়, আর একটা মেয়ে বিয়ে করলো, জামাইয়ের দিক থেকে শাশুড়ি হয়। এখন সমস্যাটা কাদের হয়? বৌমার তরফ থেকে সমস্যাটা আসে শাশুড়িকে নিয়ে, কিন্তু জামাইয়ের তরফ থেকে শাশুড়িকে নিয়ে সমস্যাটা খুব একটা আসে কি? বোধহয় আসে না। এবার কেন হয় এটা? আমি এটার একটু ভাবনা চিন্তা করতে বসলাম, বুঝলেন। আমি দেখলাম যে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, বাবাদের প্রতি একটু বেশি, মানে ভালোবাসাটা একটু বেশি মায়ের থেকে হয়। আর ছেলেদের ক্ষেত্রে কি হয়, যতই বলুক একটু সামান্য প্যারাসাইলিটি মায়েদের থেকে থাকে। আর এই মা ছোটো থেকে মানুষ করছে, পড়াচ্ছে, করছে, এবং একটা ছেলের দায়িত্ব সম্পূর্ণভাবে মায়ের থাকে। এবার কি হয়, যখন প্রথম বিয়ে করে বউটা আসে, তখন কি হয়, একটা মেয়ে যখন বাড়িতে আসে, একটা মা কী ধরনের এক্সপেকটেশন রাখে? মা এক্সপেকটেশন রাখে কি, যে আমার ছেলের বউ আসছে বাড়িতে। সুতরাং অনেক ক্ষেত্রে মায়েদের মধ্যে একটা রাইভেলরি কাজ করে, একটা প্রতিদ্বন্দ্বিতা কাজ করে। যদি ছেলের বউ ছেলের সমস্ত দায়িত্বটা নিয়ে ফেলে, তখন মায়ের মনে হয় আমার অধিকার কেড়ে নিচ্ছে। আবার যদি ছেলের বউ দায়িত্ব না নেয়, তখন বলে, এ কার সঙ্গে বিয়ে দিলাম আমার ছেলের, এ কার সাথে বিয়ে দিলাম, আমার ছেলের কোনো দায়িত্ব রাখে না, পরিবার দেখে না। তো এখানে একটা ব্যাপার আছে। সুতরাং তোমাকে কিছুটা স্বামীর দেখতে হবে, কিছুটা তার মায়ের জন্য রাখতে হবে, আমার এটা মনে হয়। এবার একটা ব্যাপার আছে, অনেক পরিবারে বৌমা কী হিসেবে আসে? যেমন ধরো, অনেকে ভাবে যে আমার একটা মেয়ে নেই, আমার একটা ছেলের বিয়ে দেবো, বাড়িতে একটা মেয়ে আসবে। কিন্তু আমি এক্ষেত্রে একটা বিরোধিতা করব। ছেলের বউকে মেয়ে করতে যেও না। ছেলের বউকে মেয়ে করলে ভাবো তো, তোমার ছেলে আর মেয়ে ভাই বোন করে দিচ্ছ, না না না, ওটা করতে হবে না, বৌমাই রাখো। কিন্তু সেক্ষেত্রে হয় কি, কিন্তু সেখানে সম্পর্কটা একটু মিষ্টি হয়। এবারে যেখানে মনে করে অনেকে বলে, মাসিমা, অনেক দিন তো আপনি বাড়ির হেসেল টানলেন, সংসারটাকে দেখা করলেন, বা এবার একটু ছেলের বিয়ে দিন, একটু পায়ের উপর পা রাখুন। তার মানে ব্যাপারটা কি হলো? এখানে হলো যে আপনি বৌমাকে নিয়ে আসছেন কি এই মেন্টালিটি নিয়ে, যে আমি অনেকদিন কাজ করেছি, এবার আমার বাড়িতে আমার সাবস্টিটিউট একটা মানুষ সারাক্ষণ কাজ করবে। তো এই মেন্টালিটি হয়, তখন একটা ঠোঁটানাটা হয়, তখন শাশুড়ি বৌমার একটা অন্ততন্ত লেগে যায়। কিন্তু ভারী একটা মিষ্টি সম্পর্ক, বুঝলেন। এবার ব্যাপারটা হচ্ছে শাশুড়ি আর জামাই, এখানেও তো শাশুড়ি আর জামাই হচ্ছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, মেয়ের যে জামাই হচ্ছে, সে তো শ্বশুরবাড়ি থাকতে আসে না, সে শুধু বছরে কয়েকটা স্পেশাল দিনে ভালো মন্দ খেতে আসে, কিছু কিছু ভালো মন্দ পাওনা টাওনা থাকে। এবং শাশুড়ির ব্যাপারটা এখানে হচ্ছে কি, আমার জিগার কা টুকরাকে তোমাকে সম্প্রদান করেছি, তুমি তাকে ভালো রাখবে, তোমাকে একটু তেল মেরে আমাকে চলতেই হবে। কথাটা একটু শুনতে খারাপ বললাম জানি, বাট এটা হচ্ছে খুব ন্যায্য কথা। এখন শাশুড়ির মধ্যে কীরকম ব্যাপারটা, আমি একটা জিনিস খুব দেখি, সেটা হচ্ছে হিপোক্রেসি। ভাই, হিপোক্রেসি भी कोई সীমা হতি হ্যাঁ না? তো দেখো, একটা পার্থক্যটা দেখো। তোমার বাড়িতে যখন একটা বৌমাকে যখন 10টা অতিথিকে রান্না করে খাওয়াতে হচ্ছে, বা তোমার বাড়িতে প্রচুর কাজ করতে হচ্ছে, তখন যদি সে একটু বিরক্ত হয়, তখন তুমি বলবে, সংসার করতে এসেছো, সংসারে এগুলো হবেই, সংসারের দায়িত্ব নেবে না, এটা বললে হয়?
এরকম কষ্ট আমরা কত করেছি। মানে তুমি যদি 5 জনের জন্য রান্না করো, উনি বলবেন আমি 30 জনের জন্য রান্না করেছি। তুমি যদি বলো 10 জনের জন্য রান্না করেছো, উনি বলবেন আমি 50 জনের রান্না করেছি। তোমার যদি হাতের এখানটা ব্যথা করে কাজ করতে করতে, উনি বলবেন আমার সর্বাঙ্গে ব্যথা করছে। ব্যাপারটা হচ্ছে এই ব্যাপার। এখন তোমার মেয়ের যদি বাড়িতে গেস্ট আসে, তখন উনি কিন্তু চিন্তা নিতে হবেন। তখন চিন্তা নিতে হবেন মানে কি, তখন চিন্তা নিতে হবেন, বাবা আমার মেয়েটার আজকে কী দিনটা যাবে, এত পরিশ্রম করতে হবে, মা গো মেয়েটা কখন খাবে, এই ব্যাপারটা আসে। এবার ধরো তোমার বৌমাকে সাহায্য করতে তোমার ছেলে এগিয়ে এলো, শাশুড়ির ছেলে এগিয়ে এলো। তখন তোমার শাশুড়ির হয়তো কষ্ট হবে একটু, দেখেছো আমার ছেলেটা কেমন বইয়ের ভেড়া, বৌমা কাজ করছে বলে সে তার হাতে হাতে কাজ করে। কিন্তু ও সমস্যাটা কোথা থেকে শুরু হয় বলো তো, এই যে ছেলে যদি বউয়ের কথা শোনে, বা ছেলে বৌমা হয়তো বললো এই তুমি এটা করো তো, তুমি আজকে লাল জামাটা পরো তো, ছেলে পরলো। এই তুমি ওই হাতে ওটা এগিয়ে দাও তো আমাকে একটু, এই ওটা একটু এনে দাও তো, এ বাজার থেকে এটা একটু এনে দাও তো। তখন হয়ে যাবে ছেলে আমার বইয়ের ভেড়া। কিন্তু যদি তোমার জামাই মেয়ের হাতে হাত লাগিয়ে দেয়, তখন বলবে আমার জামাই আমার হীরের টুকরো, আমার মেয়েকে একদম আগলে রাখে, আমার জামাই এত ভালো না কি বলবো, মেয়েকে একদম আহ্লাদের পুতুল করে রেখেছে, শোকেশের পুতুল গো, কিচ্ছুটি কাজ করতে দেয় না, অফিস থেকে এসে পর্যন্ত রান্নাটা করে দেয়, কি ভালো গো। আর আমার ছেলেকে দেখো পুরো বইয়ের ভেড়া। তো এই হচ্ছে ব্যাপারটা, এখান থেকেই সমস্যাটা তৈরি হয়। এখন কি করবে বলো, একজন শাশুড়ি যখন বৌমা ছিল, তার জীবনও তো অনেক এক্সপেকটেশন ছিল। আমি কিন্তু মেনলি এখানে যেসব শাশুড়ি মারা গৃহবধূ তাদের কথাই বলছি, একদম পার্টিকুলার বলছি, তাদের জীবনের অনেক এক্সপেকটেশন ছিল। এবার দেখো অনেক মানুষ আছে যারা হয়তো অনেক দূর শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু তাদের মধ্যে একটা কিন্তু অন্য গুণ ছিল, ট্যালেন্ট সবার মধ্যেই থাকে, সেটা কম বেশি এদিক ওদিক। তো এখন তারাও সংসারে চাপে পড়ে সেগুলো হারিয়ে ফেলে, ঠিক আছে, সংসারের যাতা করলে তাদের জীবনের স্বপ্নগুলো মরে যায়। এবং দেখো একটা কথা কি, 100 বছর আগে একটা মেয়েদের যেরকম পরিস্থিতি ছিল, তার থেকে কিন্তু আমরা অনেক বেটার আছি, ঠিক আছে। আজ থেকে 5 প্রজন্ম আছে আগে যে মেয়েদের যে পরিস্থিতিটা ছিল, তার থেকে প্রত্যেক প্রজন্মের পরে পরে একটু কিন্তু ধাপে ধাপে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, নিশ্চয়ই হচ্ছে। এবার আমার আগের জেনারেশনের মানুষরা যে কষ্টটা পেয়েছে, পরের জেনারেশন কিন্তু সেই কষ্টটা কম পায়, তাই নাকি? কারণ আমাদের টেকনোলজি অনেক অ্যাডভান্স হচ্ছে, অনেক কিছু সুবিধাজনক আছে, তাই নাকি? সেক্ষেত্রে কি হয়, আমার আগের প্রজন্মের মানুষটা যে কষ্টটা পেয়েছে, সে পরের প্রজন্ম তুলনামূলক কম যখন পেতে দেখে, তখন তাদের মধ্যে একটা কষ্ট হয়ই। তারপরে দেখো যে জিনিসটাকে একটা মানুষ নিজের হাতে গড়ে তোলে, সেখানে আরেকটা মানুষ সেখানে আসে, সেটাও একটু মানতে কষ্ট হয়। একটা মেয়ে যখন সংসার নিজের বাড়ি ছেড়ে শিকড় ছেড়ে যেমন আসে, তার যে ভয়ঙ্কর কষ্ট, তার তুলনায় এগুলো কিছু না। তো সেখানে আমি বলবো একটা শাশুড়ি মাকে প্রথমে তার মানে বৌমার বন্ধু হয়ে ওঠাটা সব থেকে ভালো, বন্ধু না হোক সহমর্মী হওয়াটা আগে দরকার আছে। কারণ সেই মাও কিন্তু একটা শিকড় ছেড়ে, একটা অন্য মাটি ছেড়ে সে গাছটাকে উগড়ে তুলে নিয়ে আসা হয়েছিল একটা নতুন মাটিতে। সেই মাটিটা যে সেই মাটির মতো তারও কোনো গ্যারেন্টি ছিল না, তাই না? সেই মাটিটাকে যদি মানুষ প্রথমেই এসে বলে তুমি নতুন জায়গায় এসে প্রথমেই গাছটা অ্যাডজাস্ট করে নেবে, তা কিন্তু হয় না। তোমাকে সেই মাটির মতো মাটিটা তৈরি করতে হবে, তোমাকে সার দিতে হবে, তোমাকে জল দিতে হবে, তবে সেই গাছে ফুল ফুটবে, ফল হবে, তাই না? শাশুড়ি মায়েদেরও তাই সেক্ষেত্রে সেটা বোঝা উচিত, তাই নয় কি? হ্যাঁ, একটা কথা বলি, যদি কোনো বিষ গাছ হয়, সে তুমি যতই চারা জল দাও, সার দাও, সেই গাছে শুধু বিষই ফলবে। কিন্তু অন্য যে কোনো গাছ, একটা মেয়ের মধ্যে হাজার খুঁত থাকতে পারে। একটা মা যেমন মেয়ের হাজার গুণকে দোষকে মাফ করে দিয়ে তাকে ভালো পথে চালিত করে, একটা শাশুড়ির কাজও তাই। একটা শাশুড়ি প্রথমে একটা বাড়ির বৌমা এলে তাকে কখনোই 5টা দোষারোপ করে, তার খুঁত ধরে, তাকে সবারের সামনে অপমান করে তাকে ছোট করবে না, তাই নয় কি? আর সবসময় জানবে ভালোবাসা সবসময় নিম্নগামী হয়, তাই না? ভালোবাসা সবসময় নিম্নগামী হয়। তো একটা
শাশুড়ি মায়েরও কর্তব্য, যখন সে একটা জায়গায় পৌঁছে গেল, তার ছেলেকে একটা জায়গায় পৌঁছে দিল, তখন কিছু কিছু সময় না মায়েদেরকেও একটু ছাড়তে হয় সন্তানকে, সন্তানের ভালোর জন্যেই। আমার সন্তানকে, আজ আমার সন্তান ছোট, আমি তাকে আঁকড়ে ধরে আছি, তাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছি। আজ থেকে 20 বছর পর আমার সন্তানকে কিন্তু এটা যদি আমি করি, আমি খারাপ বলছি না, কিন্তু তারও একটা জীবন থাকবে, সে জায়গাটা ছাড়তে হয়। কারণ একটা মেয়ে এসেছে তার সঙ্গে সারাটা জীবন থাকবার জন্য। একটা মা ছেলেকে একটা বছর পর্যন্ত থাকতে পারে, কারণ মা বাবারা তো জেনারেলি তো আগেই যাবে, তো কার হাতে তুলে দিয়ে যাবে? তার বৌমার হাতেই তো, তাই না? ভালো খারাপ মা বাবা সব সময় দেখবে, মা বাবা একটা ছাতা। শাশুড়ি মা তার ছেলেকে যেমন আগলাবে, তার বৌমাকেও তার ছাতার তলায় নিয়ে আসবে, কারণ সেও তো তার পরিবারের অংশ। সেই মেয়েটি যখন তার পরিবার থেকে এসেছে এখানে, তার সারনেমটাও চেঞ্জ করে এসেছে, তখন তাকে পরের বাড়ির মেয়ে বলে কেন দূরে ঠেলে দেওয়া হবে, তাই না? তাই একটা সংসার গড়তে গেলে তোমাকে যদি এক পা হেঁটে আসতে হয়, এগিয়ে আসতে হয়, আরেকজনকেও কিন্তু সমানভাবে এগিয়ে আসতে হয়, তাহলে এই দূরত্বটা কমে। আর এই কাড়াকাড়িটা কাকে নিয়ে ভাই? কাড়াকাড়িটা কাকে নিয়ে? সন্তানকে নিয়ে মা কাড়াকাড়ি করবে, আর বৌমা স্বামীকে নিয়ে কাড়াকাড়ি করবে কেন? মা তার জন্মদাত্রী, আর স্ত্রী তার সন্তানের জন্মদাত্রী, তাই না? দুজনেই বুকের দুপাশে থাকবে, মারপিট করে না। লড়াইটা কিসের? শাশুড়ি বৌমা কোনো লড়াই হয় না, কোনো দিন হতে পারে না। হ্যাঁ, একটা মিষ্টি মধুর সম্পর্ক। মা সন্তানের, মা মেয়ের মধ্যে কি কোনো ঝগড়া হয় না? হয়, শুধু রক্তের সম্পর্ক বলে সেটাকে আমরা ভুলে যাই, তাই না? তাই আমার মনে হয় সংসারের সুখ তখনই আসবে যখন শাশুড়িও মনে করবে, হ্যাঁ এটা আমার নিজের পরিবারের, আমার নিজের একজন, সে এসেছে, সে আমার সন্তানকে আগলাতেই এসেছে, বা আমার সন্তানও তাকে টেক কেয়ার করবে, কারণ সেও তার বাবা মাকে ছেড়ে এসেছে। তাহলে আর লড়াই হবে না। এখন আমার বন্ধু তো আমায় ব্লক করে দিল, আমার বন্ধুকে যে কিছু বোঝাবো সেটা তো সম্ভব নয়, আমাকে ব্লক করে দিয়েছে। জানি না সব কিছু বলা ঠিক হলো কি না, আর বন্ধু এখন কি করছে সেটাও আমার জানা নেই। এই দেখুন, নাম নিয়েছি, বন্ধুর ফোন এসে গেছে, কলটা একটু অ্যাটেন্ড করে নিই। হ্যাঁ বল। তোর সাথে আমার খুব জরুরি কথা আছে। বাবা তুই তো আমাকে রেগে তো একদম ফোনটা ব্লকই করে দিলি, তা কি খবর বল? সব কিছু মিটেছে সমস্যা? আমার বরকে বলেছি যে হয় তুমি আমার কথা শুনে চলবে, না হলে আমি বাড়ি ছাড়বো। আর আমার শাশুড়ি দেখ আমার দেখা দেখি বলেছে তুই আমার কথা শুনে চলবি, নাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। কিন্তু বিশ্বাস কর, আমরা এসব হওয়ার পরে যে যার কাজে ব্যস্ত হয়ে গেছি। আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম, আর আমার শাশুড়ি মা সিরিয়াল দেখছিল। কিন্তু একটু পরে দেখি খাওয়ার টেবিলে একটা সাদা কাগজের লেখা চিঠি। তাতে লেখা রয়েছে, তোমরা শাশুড়ি বৌমা যদি 24 ঘন্টার মধ্যে তোমাদের অশান্তি বন্ধ না করো, তাহলে 24 ঘন্টার মধ্যে ওনাকে হাওড়া ব্রিজের মাথা থেকে ঝাঁপ দেবে। আর আমি এখন টিভিতে দেখলাম ওকে দেখাচ্ছে নিউজ চ্যানেলে। হ্যালো হ্যালো, তুই শুনছিস? বল কিছু। Goodbye. ¿Cómo estás, Ego?